জনাব শরীফুজ্জামান শরীফ, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে আমরা আগে অনেক কথা শুনেছি। সরকারের অবস্থান খুব বেশি স্পষ্ট হয় না, কিন্তু এটুকু বোঝা যায় সরকার নিষিদ্ধের পক্ষে না। নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে যে কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যে এই সিদ্ধান্ত দলটিকে নিতে হবে, তারা তো এই ব্যাপারে এখনও কোনো ঘোষণা দেয় নাই। এছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশনের ভূমিকা, অন্যান্য দলের ভূমিকার কথা বলতে গিয়ে তিনি বলছেন অন্যান্য দলগুলো বলতে পারে এই বা সেই আইনে তারা নির্বাচন করতে পারবে না। তার মানে দলের হাতে কিছুটা ছেড়ে দিয়েছেন, নির্বাচনের কমিশনের হাতে কিছুটা ছেড়ে দিয়েছেন, তিনি নিজে কোনো সিদ্ধান্তের জায়গায় নেই। এই জায়গায় তার এই অস্পষ্টতার কারণ কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। এবারের আমরা যে সাক্ষাৎকারটি দেখলাম সহ এবারের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটটা অন্য অনেক গণ অভ্যুত্থানের থেকে ভিন্ন। এবার সবথেকে বড় ড্যামেজ যেটা হয়ে গেছে, আমাদের এখানে বিপুল প্রাণশক্তির বিনাশ হয়েছে। এর আগে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে যারা পরাজিত হয়েছেন তাদের যে পরিস্থিতি বা পরিণতির মুখোমুখি হতে হয়েছে, এবারের পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন। 90 সালে এরশাদের পতনের পর অল্প সময়ের মধ্যে জাতীয় পার্টি কিন্তু আবার রাজনীতিতে সক্রিয় হয়েছিল এবং 3 মাস পরের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পেরেছিল। 6 ডিসেম্বরে যে এরশাদের পতন, সেই পতনটিকেও তারা গণতন্ত্র দিবস হিসাবে পালন করত, সেই সুযোগটাও তারা পেয়েছে। কিন্তু এবারের ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি প্রায় 8-9 মাস অতিক্রান্ত হওয়ার পরেও আওয়ামী লীগ সম্পর্কে রাজনৈতিক দলগুলো, সরকার, এমনকি আওয়ামী লীগ নিজের জায়গা থেকে কোনো সিদ্ধান্ত আসতে পারেনি। মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের এক ধরনের সমর্থকরা তারা কতগুলো শুদ্ধ অশুদ্ধ গুজব ইত্যাদি ছড়িয়ে দিয়ে এবং কখনো কখনো তারা প্রকাশ করার চেষ্টা করেন যে তাদের মধ্যে ক্ষোভ পুষে রাখছেন এবং সময় সুযোগ মতো তারা এসে অতীতের সমস্ত ঘটনার প্রতিশোধ এবং ইতিহাসের দায় মোচন করবেন। কিন্তু আপনি বেসিক যে জায়গাটি জিজ্ঞেস করেছেন যে এই জায়গাটায় সরকারের ভূমিকাটা কী, আমি প্রথম থেকেই দেখছি, আমি মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি, এই যে দলগুলো আছে, এই দলগুলোকে আপনি কলমের খোঁচায় অথবা প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে তাদের রাজনীতির গতি, প্রকৃতি, ভবিষ্যৎ এটি আপনি চাইলেই নির্ধারণ করতে পারবেন না। এর অনেকগুলো প্রেক্ষাপট আছে। তবে সরকারের মনোবৃত্তির ভেতর থেকে তাদের যে লাইন অফ অ্যাকশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। বিবিসি যে রাত 8টায় একটা সংবাদ প্রচার করে, যেখানে একটা সম্পাদকীয় প্রচারিত হয় এবং সেখানে বলা হয় যে এই সংবাদের সম্পাদকীয়র মধ্যে আমেরিকার সরকারের অভিমতের প্রতিফলন রয়েছে। আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে সরকারের ভেতরের কতগুলো চিন্তার জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে তিনি নিজেদের উপরে দায়িত্বটা নিচ্ছেন না। তবে আমি এখনও মনে করি এই গণ অভ্যুত্থানের সঙ্গে মানুষের যে হত্যাকাণ্ড, মানুষের উপরে যে নিষ্ঠুর নির্যাতন এবং নিপীড়ন, এই জায়গা থেকে আপনি কোনোভাবেই আওয়ামী লীগকে আলাদা করা যায় না। এই হত্যাকাণ্ড, এই মানুষের আত্মদান, তার সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি, তাদের নেতাকর্মীদেরকে অবশ্যই তাদের দায়ভার আছে। কিন্তু এই দায়ভারটার আপনি তাকে বিচারের মুখোমুখি কিভাবে দাঁড় করাবেন? আমি এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, রাজনৈতিক দল, আপনার নিশ্চয়ই মনে আছে বাংলাদেশে প্রথম আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার একটি প্রসঙ্গ জামাতের আমির এনেছিলেন। তেজগাঁয়ে একটা সমাবেশে বলেছিলেন আমরা তাকে মাফ করে দিয়েছি এবং তারপর একটা তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। আবার সার্জিস আলম, তিনি গুড আওয়ামী লীগ, ব্যাড আওয়ামী লীগ এটি বিভক্ত করে কেউকে রাজনীতিতে পুনর্বাসনের কথা বলেছিলেন, যদিও এই সময়কালে সেই কথাটি আসছে না। আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ করার যে উদ্যোগটা, এই উদ্যোগটা থাকতে হবে সরকারের পক্ষ থেকে, কিন্তু সংগঠন নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত গ্রহণ করার যে পদ্ধতি, অনেক আগে আমাদের আইন উপদেষ্টা কিন্তু পরিষ্কার বলে দিয়েছেন যে তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে যেতে চান না। এখন আমরা শুনতে পাচ্ছি ইউরোপ সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে নির্বাচনে ক্রেডিবল ইলেকশন এবং নির্বাচনে তাদের অংশগ্রহণের বিষয়ে তারা তাদের একটা ওপিনিয়ন জানিয়েছে। আমি
আমার অবজারভেশন হচ্ছে সরকার এখানে খুব কৌশলে তার নিজের দায়িত্বটা রাজনৈতিক দলগুলোর উপরে চাপিয়ে দিতে চাইছেন। আমি প্রথম দেখতে চাই এই ঘটনার ভেতর থেকে, এই গণ অভ্যুত্থানের হত্যাকাণ্ড এবং অন্যান্য যে অপরাধ, সেই অপরাধের ভিতর থেকে সরকারকে বলতে হবে আওয়ামী লীগ সম্পর্কে সে কোন পদক্ষেপ গ্রহণ করছে। আপনি যখন কোনো ঘটনা ঘটবে কৌশলে রাজনৈতিক দলগুলোকে ডেকে আনছেন, কিন্তু প্রত্যেকটি জায়গায় কি আপনি রাজনৈতিক দলের সেই ধরনের স্পেস দিচ্ছেন? মোটেও না। গত কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবকে আপনি নিয়ে এসে লক্ষাধিক মানুষের ইফতার করার ভেতর থেকে একটা আবহ তৈরি করলেন। আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ছাড়া, বাংলাদেশের মানুষকে তথ্য প্রদান করা ছাড়া আপনি পরের বাড়ির, পাশের বাড়ির যে প্রতিনিয়ত যে সংঘাত, সহিংসতা, আমরা মিয়ানমারের বিষয়টি আলাদা করে আলোচনা করব। আমি পলিটিক্যাল পার্টিকে আপনি যে না, আমি বলছি আমরা গুরুত্বটা দেওয়ার কথাটা আমরা মিয়ানমার এবং রোহিঙ্গা বিষয়টি নিয়ে আলাদা আলোচনা করব। করিডোর দেওয়ার ব্যাপারে যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করব। তার প্রভাব কি, আমরা কতটা ঝুঁকিতে পড়বো, সেগুলো আসবে পরের আলোচনায়। আমি শুধু এখানে আপনাকে একটা ছোট প্রশ্ন করতে চাই যে তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, নির্বাচনে অংশ নেবে কি নেবে না, এটা সরকার দায়িত্ব না নিয়ে এড়িয়ে গিয়ে রাজনৈতিক দলগুলোর উপর দিতে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এমন কোনো ঐক্যমত আমরা দেখেছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া বা না দেওয়া, নিষিদ্ধ করা বা না করা? অনেকের মুখে নিষিদ্ধের দাবি শুনি, অনেকে অন্যের দল নিষিদ্ধ করতে চান না, জনগণের উপর ছেড়ে দিতে চান। ফলে দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে এই সমাধান আসবে কিনা? এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সরকার এখানে কৌশলের আশ্রয় নিচ্ছে। সে লায়াবিলিটিসটা নিতে চাইছে না। একটা আওয়ামী লীগের মতন একটা দলকে নিষিদ্ধ করে দেওয়া, নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেওয়ার ব্যাপারে সরকারের মনোভাবটা আমরা বুঝতে পারছি না। সরকার চাইছে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত গ্রহণ করুক, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যেও আমরা দেখেছি তারা ভোটের ইকুয়েশনকে বিবেচনায় রেখে, ভোটের হিসাবকে সামনে রেখে তারাও সিদ্ধান্তর ক্ষেত্রে কখনো সকালে এক ধরনের কথা বলছেন, বিকেলে এক ধরনের কথা বলছেন। যাদের মুখ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের কথাটা বারবার আসছে, আপনি খেয়াল করবেন গত সপ্তাহেও জামাতের মহাসচিব একটা সমাবেশে কুমিল্লায় উপস্থিত ছিলেন এবং সেখানে প্রথম সারিতে আওয়ামী লীগের একজন ইউনিয়ন পর্যায়ের নেতা সেখানে উপস্থিত ছিলেন। যদিও ওই অনুষ্ঠানটিতে এই ধরনের অন্য দলের মানুষের অংশগ্রহণ করার সুযোগটা নেই। বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে রাজনৈতিক দলে যোগদান করানো হচ্ছে এবং দেখা যাচ্ছে যখন এটি নিয়ে মেইন স্ট্রিমের মিডিয়া, যদিও মিডিয়া এখন অনেক সত্য ঘটনা প্রকাশ করতে পারে না, একেবারে একটা ভয়ের কারণে, ভীতির কারণে, সোশ্যাল মিডিয়াতে যখন এই বিষয়গুলো আসে তখন কিন্তু কখনো কখনো সিদ্ধান্ত পরিবর্তন করে। অর্থাৎ আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ভোট ব্যাংককে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিজ দলে নিয়ে দলকে বড় করা একটা প্রবণতা বড় দলগুলোর মধ্যেও যেমন আছে এবং কোথাও কোথাও এনসিপির বিরুদ্ধে সেই অভিযোগটাও আছে। এনসিপি যে শক্ত অবস্থান আওয়ামী লীগ প্রশ্নে, নিষিদ্ধ করা, নির্বাচনে আসতে না দেয়া এবং ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারের ব্যাপারেও সামাজিক মাধ্যমে তাদের কারো কারো প্রতিক্রিয়া দেখেছি, সেটা খুবই কঠোর হুঁশিয়ারি। তাহলে এনসিপি বা এই রকম দলগুলো যদি আওয়ামী লীগের নির্বাচন করা এবং রাজনীতি করার প্রশ্নে শক্ত অবস্থান নেয়, সেক্ষেত্রে কি ডক্টর ইউনূসের সরকার এখন যে অস্পষ্ট অবস্থান সেখানে থাকতে পারবে, নাকি তার কোনো পরিবর্তন হতে পারে? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের আলোচনায় যেভাবে এনসিপিকে আমরা নিয়ে আসি, আমি এর ঘোরতর বিরোধী। এই কারণে যে এনসিপি আলোচনায় যে আসছে, সম্ভবত রাজার দল হিসাবে সে আলোচনাটা আসছে। যে রাজনৈতিক দলটি, আমি যাতে কেউ ভুল না মনে করেন, এই দলটা গড়ে ওঠারকে নিয়ে আমি অনেক আশাবাদী, এই দলটার সফলতা আমি চাই, কিন্তু নিবন্ধনহীন একটা রাজনৈতিক দলকে আমরা যেভাবে স্পেসটা দিচ্ছি, বাংলাদেশে এই ধরনের অনেক নিবন্ধনহীন রাজনৈতিক দল আছে, যে রাজনৈতিক দলকে মিডিয়া এবং সরকারের পক্ষ থেকে সেসব দলের কি এত প্রভাব আছে? এই দলটির যে প্রভাব আছে, এই কারণে গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল, এনসিপি কিন্তু অংশগ্রহণ করেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল। তাদের নেতৃত্বের একটা অংশ এই দলটি গঠন করেছে। নেতৃত্বের আরও অনেকগুলো অংশ আরও কয়েকটা রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু সেই দলগুলোকে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো প্রণোদনা দেওয়া হচ্ছে না। সেই কারণেই তারা আলোচনায় আসে, গুরুত্ব পায়, আলোচনায় আসে এই কারণে
তাদেরকে অনেকেই ভয় পায়, এবং ভয় পায় বলে পুলিশের হেলিকপ্টারে করে বৈষম্য, ওই যে এনসিপির নেতাকে পাশে বসতে দেয়। আমার ধারণা ওই জায়গাটিতে ঢাকা থেকে ওই মাগুরাতে যাওয়ার সময় যে ঘটনাটি ঘটেছিল, ছাত্রদলের নেতা যদি থাকতেন, প্রেসিডেন্ট সেক্রেটারি, নিশ্চয়ই পুলিশের হেলিকপ্টারে তাকে বসতে দেওয়া হতো না। সরকার প্রশাসন সহ কিন্তু বহু জায়গায় প্রশাসন তাদেরকে সমীহ করে, কারণ তাদের সম্পর্কে প্রশাসনের ধারণা আছে এই দলটার সঙ্গে সরকারের সম্পর্ক ভালো, তারা আমার উপকারও করতে পারবে, ক্ষতিও করতে পারবে, সেই কারণে তারা গুরুত্ব পায়, এই দলটা যাতে বিকশিত হোক। হ্যাঁ, সেই কারণে তারা গুরুত্ব পায়। নতুন দল হিসেবে জনসমর্থন কতখানি, নিবন্ধন কতখানি, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তাদের প্রভাব, কর্তৃত্ব এবং সরকারের কাছে তাদের অবস্থান, সেই কারণে তারা গুরুত্ব পায়। একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি।